সংস্কার দ্রুত শেষ হলে ডিসেম্বরে নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে আপিল বিভাগের রায়। সব জিম্মিকে মুক্তি দিয়ে গাজা ছেড়ে যেতে হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি, হামাসের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার হোয়াইট হাউসের। দেখছিলেন প্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার কাজ দ্রুত শেষ হলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে মার্চের মধ্যে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কোনো দলের অংশ নেয়া না নেয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন না, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তিনি জানিয়েছেন, সংস্কার দ্রুত সম্ভব হলে জাতীয় নির্বাচন হবে এই বছরের ডিসেম্বরে, আর ন্যূনতম সংস্কার বাস্তবায়নে দেরি হলে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের ভোট হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ডক্টর ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন বলে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিসিবির প্রতিবেদক। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, আদালত আছে, আইন আছে, এক্ষেত্রে সরকারের অবস্থান ঠিক আছে বলেও দাবি করেন তিনি। দুদকের করা অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2009 সালের 26 অক্টোবর রাজধানী ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় 7 বছর কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। দুদকের করা আপিলের শুনানি শেষে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর কারাদণ্ডের সাজা বহাল রাখে। গত বছরের 10 ডিসেম্বর এই মামলায় মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিল আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয়। পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন মামুন। ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন, এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। ক্লাসরুম সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে সাতক্ষীরার অন্তত 2 শতাধিক প্রাইমারি স্কুলে। প্রতিটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। অস্বস্তিতে শিক্ষকরাও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। শত বছরের পুরনো সাতক্ষীরা সদর উপজেলার প্রাচীনতম স্কুল ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ক্যাটাগরির স্কুলটিতে রয়েছে শ্রেণীকক্ষের চরম সংকট। বেশিরভাগ কক্ষই পাঠদানের অনুপযোগী। বিদ্যুৎ না থাকলে বন্ধ রাখতে হয় ক্লাসের কার্যক্রম। তো আমাদের ছোট ছোট রুম থাকায় এবং সম্মুখে রুম থাকায় আমরা খুব ভোগান্তিতে পাই যখন বিদ্যুৎ থাকে না। যখন আমাদের বিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না তখন আমাদের অনেক কষ্ট হয়। আমরা ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পারি না, পড়তে পারি না। আমাদের ক্লাসটি যদি একটু বড় হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমাদের ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অত্র অঞ্চলের সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যদি শ্রেণীকক্ষ সম্প্রসারণ করা যায় তাহলে বিদ্যালয়ের পঠন আরও উন্নয়ন করা সম্ভব। ক্লাসরুম সংকটের এমন চিত্র জেলার 242টি শিক্ষা প্রতিষ্ঠানে। আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আমাদের বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ এবং আমাদের নতুন যদি ভবন দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আমাদের জন্য খুবই উপকার হবে। এক এক বেঞ্চিতে 3-4 জন করে বসতে হয়, সেজন্য আমাদের পড়ালেখায় কষ্ট হয়, লিখতে কষ্ট হয়। আমাদের স্কুলের খেলার মাঠটি অনেক ছোট,
এই জন্য টিফিনের টাইমে আমাদের ক্লাসরুমে কাটাতে হয়। যদি শ্রেণীকক্ষগুলো প্রশস্ত হতো, বিদ্যালয়ে ভবন আরেকটু উন্নত হতো, তাহলে আমাদের পক্ষে পাঠদান করা আরও সহজ হতো। তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক। আমরা উপজেলা শিক্ষা অফিসারদেরকে সবসময় বলি যে এ ধরনের স্কুলের চাহিদা নির্ধারণ করে আমাদের কাছে যেন তারা পাঠায় এবং আমরা এটা অধিদপ্তরে পাঠাবো, সেখান থেকে বরাদ্দ আসবে। বিশেষ করে প্রাইমারি বা শিক্ষা অফিসার যারা আছে তাদেরকে আমি বলবো যে কতগুলি প্রতিষ্ঠান এরকম অবস্থায় আছে এবং সেগুলি মানে কনস্ট্রাকশনের জন্য বা নতুন ভবন নির্মাণের জন্য বা সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং তার প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। শ্রেণীকক্ষ সংকটের দ্রুত সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা সহ সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ১.৫ দশক পর 26,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি একটি জাহাজ। নমুনা পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম শেষে শুরু হবে চাল খালাসের কাজ। গত ১.৫ দশকের মধ্যে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম জাহাজ MV-CV। পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের CCT-1 জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা ভালো হলে চাল খালাসের অনুমতি মিলবে একদিনেই, বললেন চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক SM কায়সার আলী জানান, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 52,500 টন আতপ চাল আমদানি হচ্ছে। MV-CV জাহাজে চালের প্রথম চালানে 26,500 টন আনা হয়েছে। বাকি চালান 10 মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। সব জিম্মিকে মুক্তি দিয়ে গাজা ছেড়ে যেতে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রায় 3 দশকের বিরতিতে হামাসের সাথে গোপন বৈঠকের তথ্য স্বীকার করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কবল থেকে মুক্ত 8 জিম্মি 5 মার্চ হোয়াইট হাউসে যান। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করে অভিজ্ঞতা আর প্রত্যাশার কথা জানান। এদিনই ব্যক্তিগত সামাজিক মাধ্যমে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন ট্রাম্প। জিম্মিদের আটকে রাখতে সহায়তা দিলে গাজাবাসীকেও নরক যন্ত্রণায় ভোগানোর হুমকি দিয়েছেন। শেষবারের মতো হুঁশিয়ারি বলা হলেও গত 10 ফেব্রুয়ারি আরেক দফায় হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে চূড়ান্ত হুঁশিয়ারির মধ্যেই হামাসের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বৈঠকের তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাসের সাথে বৈঠক করেছেন জিম্মি পরিস্থিতি সমাধানে ট্রাম্প প্রশাসনের দূত অ্যাডাম বুহেলার। এই বৈঠককে বেআইনি বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। 1997 সালে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মার্কিন প্রশাসন কালো তালিকাভুক্ত করার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে 59 জন জিম্মি হামাসের কবজায় আছে। এদের মধ্যে জীবিত আছেন এক মার্কিনী সহ মাত্র 22 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।